যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দমদম পার্কের পর চলে এসেছি কলকাতার অন্য একটি জোন, যেটি হলো বেহালা জোন। বেহালা জোনে 5-6 বছর ধরে দারুণ পুজো হচ্ছে, আর সেই পুজো দেখে সকলেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে। তাই আজকে ঠিক করলাম আসা যাক বেহালা। বর্তমানে দাঁড়িয়ে আছি বেহালাতেই। এই পর্বে থাকবে বেহালার বেশ কিছু সেরা পুজো মণ্ডপ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক মায়ের আগমন সিরিজের পুজো পরিক্রমায় অন্যতম একটি ভিডিও। যে পথে সকাল সাজে ফুলের সুবাস। মানে দাঁড়িয়ে আছি শখের বাজারে যে চৌরাস্তা তার একদম সামনে। এখানে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এদিকে যদি যান তাহলে পড়বে বরিশার সর্বজনীনের পুজো মণ্ডপ, আর বাদিকে এই রাস্তাটা চলে গেল বরিশা ক্লাবের দিকে। তো চলুন আগে বরিশা ক্লাবের পুজো দেখা যাবে। শখের বাজার থেকে মাত্র হাঁটা পথে আমি সবার প্রথমে চলে এসেছি বরিশা ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তাদের উপস্থাপনা শূন্য পৃথিবী, আর শিল্পী হলেন মানস দাস। এটা হলো মণ্ডপের ফ্রন্টের অংশ। বিশেষ করে রাজ কাপুরের যে একটা মুভি ছিল, মুভিটার নাম মনে পড়ছে না, সেই মুভিতে একটা সিন ছিল, গানের সিন, জিনা ইয়াহা মান্না ইয়াহা, সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। সামনে রয়েছে বিশাল বড় একটা লরি, আর এপাশে রয়েছে একটা জোকার। এটা বিশেষ করে রাজ কাপুর যে জোকার সেজেছিল গানটার মধ্যে, সেই জোকারটা তৈরি করা হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। বরিশা ক্লাবের এবছরের উপস্থাপনা শূন্য পৃথিবী। শূন্য পৃথিবী হলো সেই সার্কাসের গল্প যেটি আলো নিভে যাওয়ার পরেও থেকে যায় প্রতিধ্বনিতে। ঝলমলে তার আড়ালে যে জীবন, যেখানে জোকারের আঁকা হাসি ঢেকে রাখত অশ্রু, আর লরির ক্লান্ত চোখ বয়ে নিত স্বপ্ন ও ক্লান্তি, সেই নিঃশব্দতাকেই ধরা হয়েছে এই মণ্ডপে। বাংলার সার্কাস ইতিহাসের বিস্তৃত নায়করাও ঘুরে বেড়ান এই ভুবনে। প্রিয়নাথ বসু, সুরেশ বিশ্বাস, সুশীলা সুন্দরী তাদের সাহস প্রমাণ করেছিল সার্কাস খেলা নয়, বরং আত্মত্যাগ ও বিদ্রোহের মঞ্চ। টুকরো বস্তু, ফাঁকা চেয়ার, মরিচায় ধরা একচক্র সাইকেল, আকাশে মিলিয়ে যাওয়া সিঁড়ি, সবই সময়ের স্মারক। তারা শেখায় শূন্যতার ভিতরে লুকোনো আছে অশেষ পূর্ণতা। এই পূর্ণতারই নাম শূন্য পৃথিবী, যেখানে হারানো নয় বরং থেকে যাওয়া প্রতিধ্বনি সত্য। বর্তমানে দাঁড়িয়ে আছি মাতৃপ্রতিমার একদম সামনে। মাতৃপ্রতিমা যেখানে বিরাজ করছে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সবুজ বর্ণের শাড়িতে সজ্জিত, গলায় রয়েছে দুটি মালা। এখানে দেখতে পারবেন গণেশ ঠাকুরকে হাতে করে নিয়ে ঘোরাচ্ছে, এরকম একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। এক পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং আরেক পাশে রয়েছে মা সরস্বতী এবং মা লক্ষ্মী। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, সেটা হচ্ছে অসুরের পিঠে একদম চেপে বসে আছে, আর অসুর ক্ষমা চাইছে মা দুর্গার কাছে। তেমনভাবে গোটা বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। বরিশা ক্লাবের পুজো দেখার পর আবার চলে এসেছি শখের বাজারে এই চৌরাস্তায়। এবার যাব ডান দিকে, অর্থাৎ বরিশার সর্বজনীনের পুজো মণ্ডপে। অগ্রসর হচ্ছি আমার লিস্টে থাকা পরবর্তী পুজো মণ্ডপের দিকে। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ মায়ের আগমনী 2025। তো কথা বলতে বলতে চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো বরিশা সর্বজনীন। চলুন। দাঁড়িয়ে আছি বরিশা সর্বজনীন পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তাদের উপস্থাপনা স্বর্গ, মর্ত্য ও পাতাল, আর পরিকল্পনায় তপন কুমার শেঠ মহাশয়। ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই। ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু আটচালা বিশিষ্ট মন্দির। এই মন্দিরে কিন্তু একটা ইতিহাস আছে, আর বহু প্রাচীন এই মন্দিরগুলো। আর এটি দেখলে হয়তো ভাবতে পারেন যে এটি আসল কোনো দেওয়াল, বাট না, এটি মণ্ডপের সামনের অংশ। তো এখান থেকেই আমাদের প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এটি হলো মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে পড়বে মূল মণ্ডপ। এবার আপনাকে যেতে হবে নিচে, অর্থাৎ এতক্ষণ আপনি ছিলেন স্বর্গে, এবার আপনি যাচ্ছেন পাতালে।
আর এই পাতালেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ভাস্কর্য। অ্যাকচুয়ালি মহেঞ্জোদারো তারপর হরপ্পা সভ্যতার বিভিন্ন নিদর্শন, সেগুলির মাধ্যমেই এই গোটা মণ্ডপ চত্বর সেজে উঠেছে। বিভিন্ন খনন কার্য চালিয়ে যে সমস্ত নিদর্শন আমরা পেয়েছি বা জানি বা ছবি দেখেছি, সেগুলিই আপনি এখানে চাক্ষুষ করতে পারবেন। আর গোটা মণ্ডপটি এত সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে এই যে ভাস্কর্যগুলো এত সুন্দর করে তৈরি করা যে দেখে মনে হচ্ছে সত্যি যেন অরিজিনাল, মাটি খুঁড়ে এগুলো আবিষ্কৃত হয়েছে। মণ্ডপের প্রতিমাও সেই একই ধাঁচে তৈরি, দেখে মনে হচ্ছে মণ্ডপের মা দুর্গা প্রতিমাসহ বাদবাকি দেবদেবীর মূর্তি বহু প্রাচীন, সেগুলো খনন কার্য চালিয়ে খুঁজে পাওয়া গেছে। সর্বজনীন পুজো দেখে আবার চলে এসেছি শখের বাজারের এই চৌরাস্তার মোড়ে। এখান থেকে আমি যাব আবার বেহালা চৌরাস্তা, সেখান থেকে আমি আবার যাত্রাটা শুরু করব। আছি বেহালা চৌরাস্তা মোড়ে। এখান থেকে যদি ডান দিকে যাই তাহলে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের একটা বিশেষত্ব আছে, সেটা মণ্ডপের সামনে গিয়ে আপনাদের জানাচ্ছি। অগ্রসর হচ্ছি বেহালা প্লেয়ার্স কর্নারে পুজো মণ্ডপের দিকে, আর এটি হলো সৌরভ গাঙ্গুলি মহাশয়ের পাড়ার পুজো। তো চলুন দেখা যাক কেমন করেছে। এটি হলো মণ্ডপের সামনের অংশ। থিম সম্পর্কে কোথাও কিছু লেখা নেই, তাই সঠিক বলতে পারবো না। একটা বিল্ডিং বলছে, একটা জমিদার বাড়ি মতো তৈরি করা হয়েছে, আর তার মধ্যেই বিরাজ করছে মাতৃ প্রতিমা। এটি হলো মণ্ডপে প্রবেশ করার মূল তোরণ, দুদিকে আছে সিংহ। তো চলুন ভিতরে প্রবেশ করি। আর প্রবেশ করার সাথে সাথে দুদিকে এরকম ছবি আপনাদের নজর কাড়বে, এগুলো কিন্তু হাতে আঁকা। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি কোনো জমিদার বাড়ি আদলে তৈরি হয়েছে কিনা সেটা সঠিক জানি না। যারা দেখে চিনতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন পুরো মনে হচ্ছে অরিজিনাল একটা জমিদার বাড়ি। আচ্ছা, মণ্ডপে মায়ের সামনে যাব, কিন্তু তার আগে এই ছবিগুলো আপনাদের দেখিয়ে দিই চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে। মাতৃ প্রতিমা কিন্তু এক কথায় অনবদ্য। মায়ের মুখটা একবার দেখুন। আর এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কোনো জমিদার বাড়ির পুজো দেখছেন। উপরে দেখতে পাচ্ছেন কড়িবর্গা নির্মাণ করা হয়েছে, এদিকে রয়েছে বারান্দা, আর মাঝখানে বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে। মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার মেলবন্ধন গোটা বিষয়টাকে একটা অনন্য রূপ দিয়েছে, দারুণ লাগছে। ছিমছাম থিম বলবো না, ছিমছাম একটা আকর্ষণ। আর সেই আকর্ষণের মধ্যে মাতৃ প্রতিমার রূপ যেন এই গোটা বিষয়টাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। মাঝে এমন কিছু পুজো মণ্ডপে যাই যেখানে পুজো মণ্ডপগুলি তেমন একটা নজর কাড়ে না, কিন্তু নজর কাড়ে মাতৃ প্রতিমা। বেহালা প্লেয়ার্স কর্নারের এই পুজো মণ্ডপ তার মধ্যে অন্যতম। মাতৃ প্রতিমা কিন্তু দুর্ধর্ষ করেছে। তো চলুন পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। বর্তমানে চলে এসেছি এবছর বেহালার সবথেকে চর্চায় থাকা পুজো মণ্ডপের সামনে, যেটি হলো বেহালা নতুন দল। এবছর তারা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা শিবানী ধাম বিশাল সুন্দর করেছে, আমি ফটো দেখেছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এটি হলো মেনলি তাদের এন্ট্রি গেট বা প্রবেশদ্বার। প্রবেশদ্বার কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, হ্যাঁ ছোটই, প্রবেশদ্বার ছোট, কিন্তু ভিতরে যখন প্রবেশ করব তখন কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন ভিতরে প্রবেশ করি। উপরের দিকে যদি তাকান তাহলে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে। এই দেখুন, জুম করছি, বিভিন্ন ছবি আঁকা, দারুণ কিন্তু। আর এই গলিটা কিন্তু একেবারেই ন্যারো একটা গলি, এর মধ্যে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করছে, আর অনেকটা যেতে হবে সামনের দিকে, তারপরেই রয়েছে মূল মণ্ডপ।
দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, আর ভিতরে এসে আপনার কোনো অংশে মনে হবে না আপনি কোনো মণ্ডপে এসেছেন, আপনার মনে হবে আপনি কোনো রাজস্থানের রাজপ্রাসাদে চলে এসেছেন। দেখিয়ে দিচ্ছি দেখুন, অরিজিনাল রাজপ্রাসাদ মনে হবে তার আরো একটা কারণ আছে। নিচের এই যে মেঝে দেখছেন এটি কিন্তু পুরোপুরি পাথর দিয়ে বাঁধানো, আর চারিপাশের অংশ দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু তৈরি করা হয়েছে। প্রথম নজরে যখন দেখবেন তখন কিন্তু আপনার মনে হতে পারে এটি অরিজিনাল, বাট না, প্রত্যেকটা কাজ দেখে মনে হচ্ছে পাথর কেটে তৈরি করা। এই কাজটা একবার দেখুন। রাজস্থানের বেশিরভাগ বলছি সব রাজপ্রাসাদে এরকম ডিজাইনটা থেকে থাকে, এরকম হাতির মতন ডিজাইন। আর সামনে রয়েছে মূল মণ্ডপ যেখানে মা বিরাজ করছেন। সামনে পরে যাচ্ছি, আগে পুরো অংশটা একবার ভালো করে দেখিয়ে দিই। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় 500 বছরের পুরনো এক দেশীয় রাজ্য সংগ্রামপুর। কিররানির রাজত্বের রাজা দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিংহ সুদূর বুন্দেলখণ্ড থেকে এসে বাংলার উত্তরাঞ্চলে এই স্বাধীন রাজ্যে ভিত্তি স্থাপন করে। মুঘল রাজপরিবারের সঙ্গে সখ্যের ফলে তিনি গড়ে তোলেন এক বিশাল রাজত্ব। তিনি রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেন কিন্তু শেষ করে যেতে পারেননি। তার পুত্র বীরসিংহের আমলে প্রাসাদটি সম্পূর্ণ হয়। তাদের পূর্বপুরুষের বুন্দেলখণ্ডের স্থাপত্য ও তৎকালীন মুঘল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্যের মিশ্রণে এই প্রাসাদ গড়ে উঠেছিল। তারা বংশগতভাবে শিবের উপাসক ছিলেন, তাই রানী চন্দ্রাবতীর আগ্রহে একটি শিব মূর্তিরও মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা বীরসিংহের আর এক প্রিয় কবি ও গায়িকা রায়কুমারী সেই সময় রাজার জন্য কবিতা লিখে ও তাতে সুরারোপ করে রাজাকে মুগ্ধ করে রাখতেন। তার কবিত্বের কথা দিল্লির মুঘল বাদশাহের কাছে অবধি পৌঁছে গিয়েছিল। রায়কুমারী নিজের ইষ্টদেবী শিবানীর একটি স্বপ্নাদেশ পেয়ে রাজাকে একটি মন্দির গড়ে দেওয়ার অনুরোধ করেন। রাজা তখন শিবমূর্তির সামনেই দেবী শিবানীর এক সুন্দর মন্দির নির্মাণ করেন। কালে কালে সেই দেবীর পূজা সারা রাজ্যে ছড়িয়ে পড়ে ও অঞ্চলটির নাম হয় শিবানী ধাম। আজও দুর্গাপুজোর কয়েকদিন দেবী শিবানীর মন্দিরে হাজার হাজার দর্শনার্থী আসেন। নাচ গানের অনুষ্ঠানে সুরক্ষিত হয় মন্দির প্রাঙ্গণ। হীরক জয়ন্তী বর্ষে বেহালা নতুন দলের নিবেদন এই শিবানী ধাম। এই দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে আজও দর্শনার্থীরা ফিরে পাবেন রাজা বীরসিংহ ও রায়কুমারীর সেই ইতিহাসের দেশে। নতুন দল থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন বেহালা ফ্রেন্ডসের পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা নবান্ন। চলুন দেখা যাক কি করেছে। হলো তাদের মণ্ডপে ঢোকার মূল প্রবেশদ্বার। তো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আমাদের দেখতে হবে কি করা হয়েছে। সব যুদ্ধ প্রচার, সব চিৎকার আর মিথ্যে আর ঘৃণা, এসব আসে সর্বদা তাদের কাছ থেকে যারা নিজেরা যুদ্ধ করছে না। বিখ্যাত এই উক্তিটি জর্জ অরওয়েলের। যুদ্ধের জেতা হারার মাঝে যে ক্ষুধা, বাসস্থানের ধ্বংসস্তূপ, সাধারণ মানুষের সম্পদ লুট, যারা মসনদে বসে যুদ্ধ করায় তারা সেসব সহজেই এড়িয়ে যায়। আর আমরাও দূর থেকে বসে যুদ্ধকে অনেক সময় বিনোদনের মতো দেখি। কিন্তু এই যুদ্ধের আড়ালেই ব্রিটিশ এবং ভারতীয় পুঁজিপতিরা কেড়ে নিয়েছিল আমাদের ফসল, যার ফলেই ঘটেছিল ভয়াবহ 43-এর মরণোত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে তারা ছিনিয়ে নিয়েছিল আমাদের মেহনতের সোনার সম্পদ, আর আমাদের দিয়ে গিয়েছিল শুধু মায়ের ক্ষুধার্ত সন্তানকে বাঁচানোর আর্তনাদ আর পঙ্গপালে ভরা গ্রাম শহরের আকাশ। ঠিক যেমন আজ আমরা দেখি প্যালেস্তাইনে। 5500 কিলোমিটার আর 82 বছরের দূরত্ব ইতিহাস মিলিয়ে দিয়েছে এক সূত্রে। তবু সেই সংকট থেকে আমরা শিখেছিলাম বেঁচে থাকতে, আবার ফসল ফলাতে, হাতে হাত রেখে নতুন ভোর গড়ে তুলতে। চিত্রপ্রসাদ ভট্টাচার্য, জয়নুল আবেদিন আর সোমনাথ হোরের ক্ষুধার সেই চিত্র দুঃখ পেরিয়ে হয়ে উঠেছিল ইতিহাসের দলিল, প্রতিরোধের দৃঢ়তা। ইতিহাস লেখা হয় খেটে খাওয়া মানুষের মাঠের গান দিয়ে, তাদের শ্রমের ছন্দ দিয়ে। যুদ্ধ সবসময় রাজাদের ভাষায় কথা বলে, কিন্তু আমরা আস্থা রাখি প্রজাদের ইতিহাসে। বিজন ভট্টাচার্যের নবান্নকে স্মরণ করে যা দেখিয়েছে দুর্ভিক্ষের সময় প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াই।
সেই দৃশ্যই আপনি খুঁজে পাবেন এই মণ্ডপ জুড়ে। মণ্ডপে আপনি কার্তিক এবং গণেশকে দেখতে পাবেন না, দেখতে পাবেন মা দুর্গাকে ঘিরে রেখেছে 4 অন্নমা। এই ছিল বেহালার সেরা 5টি পুজো মণ্ডপ। আরও অনেক পুজো মণ্ডপ আছে, কিন্তু এই 5টি যদি না দেখেন তাহলে বেহালার ঠাকুর দেখা ইনকমপ্লিট থেকে যাবে। ইনকমপ্লিট, আমি ভুল বলিনি, আগেরবার আনকমপ্লিট বলেছিলাম, তাই অনেকে বলেছে আনকমপ্লিট না ইনকমপ্লিট, তাই এবার ঠিকই বললাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।